আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। কেন এই রদবদল, এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা চলছে। গতকাল আমি যে পর্বটি করেছিলাম তার নিচে দেখলাম কমেন্টসে অনেকেই বলেছেন যে ভাই সেনাবাহিনীর যে রদবদলটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেন। তো আমি খোঁজ নিয়েছি। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গার সময়ের পার্থক্যটা এমন যে আমরা যখন রাতে ঘুমাই তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন, পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে আটডগে ছিলেন, সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালিই ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হচ্ছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। তো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদাউসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাং এ। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল ইমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। তো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল যিনি সম্ভাব্য সেনাপ্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে কামরুল ওয়াকারের পরে সেনাপ্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয় যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয়, এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন, এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে রাখতো। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই গতকাল তাকে হ্যান্ড ওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া, কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও।
আরো ইন্টারেস্টিং ঘটনা হলো কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো, আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়। ডক্টর খলিল বলেছে এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। এ কথা শুনে ইশাক দার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা, এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল ফৈজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবেন? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময়ে তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হওয়ার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি পাস স্টাফ কলেজ এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা এবং 2018 সালের যে রিভাইজড পলিসি তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে 46 ব্রিগেডের দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের PSO ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন, কোনো আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেননি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন। তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেইমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে কি এখনো তার পদে রাখা হবে কি না? সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে, এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন আইসিটিতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়। আর্মি একটা পেশাজীবী
বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় এবং স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। এখন জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর এই রদবদলের ধারাবাহিকতায় নতুন সেনাপ্রধান কবে আসবে, কবে ওয়াকারের বিদায় হবে এবং বিদায়ের পর তার বিচার হবে কিনা সেটাও একটা বিচার্য বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যদি আজকে কালকের রাজনীতি বা আগামী এক সপ্তাহ রাজনীতি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা সরকার গঠন করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার পছন্দের যারা লোকজন রয়েছেন তারা সংসদ সদস্য থেকে মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন। এটি হলো একেবারে শরীয়তি জ্ঞান। আর মারফতি যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানে গুপ্ত যে বিষয়, সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই দৃশ্যের বাইরে কি হতে পারে, সেক্ষেত্রে প্রথমে আসবে পার্লামেন্টটা কতটা কার্যকরী হবে। স্পষ্টতই যেভাবে সংস্কার করার কথা বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে উচ্চ কক্ষ গঠনের কথা বলা হচ্ছে, তাতে করে বিএনপির একছত্র আধিপত্য থাকবে না। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের যে ক্ষমতা ছিল তারেক রহমান সাহেবের তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুইয়ের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা ইমেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা ভাবসাব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পার্লামেন্টের 2টি কক্ষ, অর্থাৎ যেটা নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যথেষ্ট বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যা কিছু হবে, এবং সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠ, তারা চিৎকার চেঁচামেচি, টেবিল থাপ্পড়ানো থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং তাদের স্পিকার মাইক বন্ধ করতে পারবে। আর প্রতিপক্ষ যারা আছে তারা ওয়াকআউট করতে পারবে, জামাতে যারা লোকজন আছে, আর সীমিত সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে উচ্চকক্ষে। উচ্চকক্ষে যারা যাবেন তারা ওইরকম দলবাজ লোক নয়। বিএনপি চেষ্টা করবে তাদের মতাদর্শের, পছন্দের, জ্ঞানী গুণী শিক্ষিত যারা লোকজন রয়েছেন তাদেরকে হায়ার করার জন্য, অথবা নিজেদের দলের যে সকল ডেডিকেট রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, যারা নির্বাচন করতে পারে না তাদেরকে। আবার অন্যদিকে জামাত নিজেদের দলের ভেতরে বাইরে সমাজের অনেককে তারা এই উচ্চ কক্ষে ইনক্লুড করে ফেলবে এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপির যারা উচ্চ কক্ষে থাকবেন তাদের কাছে সরকারের যারা সদস্য থাকবেন, সরকার দলীয়, তারা সকালে বিকেলে নাস্তানাবুদ হবেন। ওখানকার পরিবেশটা অ্যাবসলিউটলি জামাতের নিয়ন্ত্রণে থাকবে। তারা সেখানে নিম্নকক্ষের অনিয়মতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরবে। তারা তাদের ইজমা, কিয়াস, কোরআন, হাদিস, শরিয়া আইন, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা করবে, ঠিক ভারতের উচ্চকক্ষের মতো বা ইংল্যান্ডের উচ্চকক্ষের মতো। যেমন দেখা গেলেন আপনি ভারতের যে উচ্চকক্ষ, সেখানে রাম জেঠ মালানি নামক একজন প্রখ্যাত আইনবিদ ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি একসময় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের আইনমন্ত্রী ছিলেন। ভারতের তাকে বলা হয় সবচেয়ে বড় লয়ার। তো এই মানুষটি উচ্চকক্ষে গিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, কথাবার্তা বলতেন, নরেন্দ্র মোদীর ধুতি খোলা হয়ে যেত এবং তিনি সেখানে বলতেন যে আমি এই নরেন্দ্র মোদী ইজ এ ননসেন্স, স্টুপিড। একবার তার রাগ হয়ে তিনি বাস্টার্ড বলে ফেলেছিলেন যে আমি তার নির্বাচনের সময় টনকে টন, একটা মানে 27.5 মণ, টনকে টন টাকা আমি খরচ করেছি। আমি, তাকে বলা হয় 15 কোটি রুপির লয়ার, মানে যে কোনো একটা মামলা তিনি পরিচালনা করলে 15 কোটি টাকা নিতেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট লয়ার অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো এই ফলে কি হলো যে এই উচ্চকক্ষ কিন্তু মানে নিম্নকক্ষের চেয়ে উচ্চকক্ষের যে প্রসারণটা ভারতে ওই সময়টাতে বেশি হয়েছিল। এবারও নিম্নকক্ষের চাইতে বাংলাদেশে উচ্চকক্ষে জামাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বাগ্মিতা, তাদের কথাবার্তার ধরন, তাদের যে যুক্তি
উপস্থাপন, এবং তারা এমন একটা জায়গাতে আলোচনাটা নিয়ে যাবে যে আলোচনাতে বিএনপির যারা লোকজন রয়েছে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। আর যে বিষয়গুলো জামাত টার্গেট করে আলোচনা করবে সেই বিষয়গুলো বিএনপি আন্দাজই করতে পারবে না। আবার বিএনপি পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়গুলো আবার জনগণ শুনবে না। এই কারণ হলো আমাদের দেশের মানুষ একটু ধর্ম শুনতে চায়, কিচ্ছা কাহিনী শুনতে চায়, ইতিহাসের গল্প শুনতে চায়। এই কাজগুলো করার জন্য জামাতের যারা নেতাকর্মী তারা অভ্যস্ত। তারা একটা অডিয়েন্সকে 2 ঘন্টা 3 ঘন্টা তারা ব্যস্ত রাখতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি সাইদের একটা ওয়াজি যদি এখনো বাজিয়ে দেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে 2-3 ঘন্টা বসে বসে শুনবে। গুলিস্তানে বাজায় দেখেন, বসুন্ধরা মার্কেটে বাজিয়ে দেখেন, সব দোকানপাট বন্ধ করে মানুষ সাইদের ওয়াজ শুনবে। আপনি এখন মির্জা ফখরুল সাহেবের ভাষণ রাস্তায় ছাপিয়ে দেন, চালিয়ে দেন, বিএনপির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বক্তব্যের দিক থেকে, তো তার বক্তব্য ছাড়েন, দেখবেন 2 জন লোক দাঁড়িয়ে শুনবেন না। তো বুঝেন উচ্চ কক্ষে সে কি অবস্থা হবে। এই মারুফতিতে যেটা হচ্ছে যে আগামীতে রাজনীতিতে উচ্চ কক্ষ যেটা গঠিত হচ্ছে সেটা জামাতের দখলে থাকবে এবং এটা সরকারকে রীতিমতো বিব্রত করে ফেলবে। থার্ড যেটা আছে যে নির্বাচন যেটা হয়ে গেল এটা কতদিন টিকবে। সরকার যদি ভালো কাজ করে, তারা ক্রমশ ভালো কাজ করে টিকে যায়, যেটা সম্ভাবনা খুব অল্প, ভীষণ রকম অল্প। এত অল্প আমি এখন এটা বলতে চাচ্ছি না, শুধু আজকের এই ভিডিওতে এটাই বললাম যে সরকার ভালো করলে সরকার 5 বছর পূর্ণ মেয়াদে যেতে পারবে, কিন্তু যেটা সম্ভাবনা খুবই খুবই অল্প। আর যদি ভালো না করে তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো সেটা কি কারণে হবে, কেন হবে, এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি শুধুমাত্র ইন্ডিকেশন গুলো দিলাম। তো সেক্ষেত্রে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। সরকারের এই সফলতার বিরুদ্ধে আরো সফল কিছু করার জন্য, জনমত গঠন করার জন্য জামাত তখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাবে। আবার যদি সরকার ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার পরে পুরো পথ ঘাট মাঠ চারিদিকে শুধু জামাত জামাত জামাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আইন চাই, তারপরে আল্লাহর আইন চাই, এরকম ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, এগুলো তো ভরে যাবে যদি সরকার ব্যর্থ হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের মানে বিএনপির পতন হয় তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে এবং জামাত একবার ক্ষমতায় আসলে পুরো কোর্স অফ অ্যাকশন রাজনীতির আলাদা হয়ে যাবে। তখন ওই পরিস্থিতিতে সরকারই আহ্বান করে, উইন্ডো তৈরি করে জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ সখ্যতা হয়ে যাবে। এবং সেই সখ্যতাটা যেভাবে বাংলাদেশের রাজনীতি সামাল দেওয়ার জন্য জিয়াউর রহমান সাহেব যে শেখ হাসিনাকে এনেছিলেন তিনি তো এমনি আনেননি। এর কারণ হলো বিরোধী দল না থাকার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত জিয়াউর রহমানের জমানাতে এতটা শক্তিশালী হয়ে পড়েছিল, তখন তিনি বাধ্য হয়ে সেই লং মার্চ করার নামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তিনি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তিনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তাকে দিয়ে সেই ভারতের ফারাক্কা লং মার্চ করালেন, কিন্তু কাজ হলো না। তো জামাত শক্তিশালী এবং জামাত এতটা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়েছিল জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে যদি ইলেকশন হতো ওই সময়টাতে এবং উনি যদি আওয়ামী লীগকে না আনতেন তাহলে হয়তো জামাতি যে এখন যে ভালো কাজগুলো তারা করছে, নির্বাচনে ফলাফল করছে, এটা সেই 1979 সনে এটা হতে পারতো। এবং তখন জামাতের যে প্লেয়ারগুলো যারা ছিলেন ওই সময়টাতে খেলোয়াড়, তাদের সঙ্গে আবার যোগ দিয়েছিলেন মুসলিম লীগের নেতারা। জামাত এবং মুসলিম লীগ তখন এক হয়ে গেছিল 76, 77, 78 সনে। এই 3 বছর যারা জামাতের রাজনীতি দেখেছে তারা বুঝতে পারবেন যে ওই সময়টায় তারা কতটা শক্তিশালী ছিলেন। তো সেই জামাতকে মোকাবেলা করার জন্য তখন জিয়াউর রহমান সাহেব মাওলানা মান্নানকে নিলেন। মাওলানা মান্নান একসময় সেই জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের সবকিছু বুঝতেন। বোঝার পরে সেই জামাতকে নাস্তানাবুদ করার জন্য মাওলানা মান্নানকে আনলেন, তাকে মন্ত্রী বানালেন। আচ্ছা, এরপর মুসলিম লীগের সাজিদুর রহমানকে আনলেন। তারপরে জামাতকে সামাল দেওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগের অনেক নেতাদেরকে নিলেন, মন্ত্রী বানালেন, বড় বড় মন্ত্রী বানালেন। তারপরে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল। জামাত শুধুমাত্র মানে এতটা বড় হয়ে যাচ্ছিল, প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গাতে শুধু জামাত জামাত। এই যে এখন যে অবস্থা ঠিক ওই রকম।
তখন সে আওয়ামী লীগকে রিভাইভ করলেন জিয়াউর রহমান সাহেব। দেখেন ইতিহাস ঘুরে ফিরে আবার আসে, সে 79 সনে বা 78 সনে যে ঘটনাটা ঘটেছে, এই 26 সনে তারেক রহমান সাহেবের জন্য ঠিক সেম ঘটনাটা ঘটতে যাচ্ছে আরো অষ্ট ভাবে। তখন তিনি সেই যে বাকশালের মাধ্যমে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগকে তিনি আবার রিভাইভ করলেন। তারপর তিনি চেষ্টা করলেন সেই আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু ঐক্য হচ্ছিল না। দুটো গ্রুপ, এখানে মিজানুর রহমান চৌধুরী তার নেতৃত্বে একটা গ্রুপ, তারা চেষ্টা করলো। এরপরে টাঙ্গাইলের মান্নান সাহেব, এরপর নোয়াখালীর যে আব্দুল মালিক উকিল সাহেব, ওরা সবাই মিলে চেষ্টা করলেন, দুটো গ্রুপ হয়ে গেল, কিন্তু সাইন করলো না। পরে এই ঐক্য করার জন্য তিনি তোফায়েল সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ডক্টর কামাল হোসেন, এদেরকে তিনি রিকোয়েস্ট করলেন, এবং বিশেষ করে ডক্টর কামালকে তিনি, মানে জিয়াউর রহমান সাহেব, তিনি বিশেষভাবে তাকে দূত নিয়োগ করলেন, অ্যাম্বাসেডর নিয়োগ করলেন, যে দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে কনভিন্স করে বাংলাদেশে আনার জন্য। এবং 1981 সনে শেখ হাসিনা যখন বাংলাদেশে এলো, পুরো রাজনীতির জঙ্গনে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল, জামাত পিছনের সারিতে চলে গেল। এই হলো প্রকৃত ইতিহাস, যে যাই বলুক না কেন। এবং ঠিক সেম ইতিহাস সামনে আসছে। এবং সেক্ষেত্রে যেটা বললাম, যে যদি জামাত মানে সরকার ব্যর্থ হয়, তারেক রহমান সাহেব ব্যর্থ হন, জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, জামাত অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়বে এবং জামাত ক্ষমতা আসার দ্বার প্রান্তে চলে আসবে, এবং সেটা ফেরানোর জন্য তখন জনাব তারেক রহমান সাহেবই আওয়ামী লীগকে রিভাইভ করবেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো যে সরকার খুব ভালো করছে, বিএনপি আবার জয়লাভ করবে, জামাত যে বিষয়গুলো নিয়ে গর্ব করে, তাদের সততা, ন্যায়পরায়ণতা, ঠিক সেম কাজটা বিএনপির লোক করে ফেলছে, তারা একের পর এক রেকর্ড তৈরি করে ফেলেছে, জামাত একা হয়ে যাচ্ছে, রাজনীতির ময়দানে তারা পেরে উঠছে না। ঠিক সেই সময়টাতে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে একীভূত করার জন্য। এই হলো স্বাভাবিক দর কষাকষি, স্বাভাবিক হিসাবপত্র ভবিষ্যতের রাজনীতির সমীকরণের বিষয়। মহান আল্লাহ ভালো জানেন, কোনটা মঙ্গল তিনিই জানেন, আসলে কোনটা হবে তাও তিনি জানেন। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি আর বিচার বিশ্লেষণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন।